আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৌজ আহমেদ বলছি আইসিটি নেক্সটজেন থেকে। আজ আমরা শুরু করছি আমাদের প্রথম ভিডিও ক্লাস সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম। আইসিটির এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি সংখ্যা পদ্ধতি ভালোভাবে না বুঝো তাহলে কম্পিউটার ডাটা বা প্রোগ্রামিংয়ের বেসিক অনেক জায়গায় কনফিউশন হবে। তাই আজ আমরা একদম শুরু থেকে সহজভাবে বুঝব। তো সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা শুরু করা যাক। তো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে নিই। সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক বা ডিজিট, যেটি আসলে লেখা ও প্রকাশ করার একটা পদ্ধতি। যদি আমরা সহজ ভাষায় বলি, সংখ্যা পদ্ধতি বলতে সংখ্যাকে বিভিন্নভাবে প্রকাশ করার প্রক্রিয়াকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। তো মূলত আমরা এই চ্যাপ্টারে 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাইনারি, ওয়াক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। সো আমরা এই টপিকগুলোতে পরে যাই, আগে আমরা এখান থেকে কিছু বেসিক জিনিস একটু শিখে নিই। যেমন প্রথমে আমরা জানবো হচ্ছে সংখ্যাটা আসলে কি। যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, তো আগে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে সংখ্যাটা কি। সংখ্যা হচ্ছে একটা উপাদান বা যার দ্বারা কোনো কিছু গণনা, পরিমাপ করা যায়। যেমন আমি যদি বলি যে একটা শ্রেণীতে 350 জন ছাত্র আছে, সো এইটা হবে একটা সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে ডিজিট বা অঙ্ক আসলে কি। তো আমি যদি বলি এই যে উপরে যে ছাত্র সংখ্যার কথা বললাম 350, এর মধ্যে এই যে 3, 5, 0 এরা কিন্তু আলাদা আলাদা এক একটা অঙ্ক বা ডিজিট। যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে 62, এখানে কিন্তু 6 এবং 2 এরা প্রত্যেকেই আলাদা আলাদা এক একটা ডিজিট বা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা দেখব হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান বলতে আমরা কি বুঝি? মূলত কোনো একটা সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যায় কোনো অঙ্কের পজিশন বা অবস্থানকেই বলা হয়। তো পজিশন বা অবস্থানকে আমরা বলবো হচ্ছে স্থানীয় মান। কেমন? যেমন দেখতে পাচ্ছ এখানে একটা সংখ্যা 548, তো এইখানে 8 যে পজিশনে আছে সেটাকে বলা হয় একক পজিশন। 4 যে পজিশনে আছে এটাকে বলা হয় দশক পজিশন। 5 যে পজিশনে আছে এটাকে বলা হয় শতক পজিশন। ওকে, তো একক পজিশনে এখানে কিন্তু কোনো সংখ্যা আমার বসে না, কিন্তু দশক পজিশনে অর্থাৎ যে পজিশনটাতে আছে, যেমন 4 সংখ্যা, তো 4-এর সাথে দশক পজিশনকে আমরা কি বলি? দশক পজিশনকে আমরা 10 দিয়ে এখানে গুণ করব, তাহলে টোটাল এখানে হয়ে যাবে হচ্ছে 40। হ্যাঁ, ওকে, তো 40। ঠিক সেম এখানে যে 5 যে পজিশনটাতে আছে অর্থাৎ শতক পজিশন, তাহলে আমরা এখানে এই 5-এর সাথে আমরা শতক অর্থাৎ 100কে গুণ দিব। গুণ দিলে যেটা হবে সেটা হবে কত? 500। এই যে 500, তো 540 আর 8 যোগ করলে দেখা যাবে কত হবে? 548। তো এটা দিয়ে আসলে স্থানীয় মানটা প্রকাশ করা হয়। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা শুরু করব হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট বলতে বোঝায় একটা দশমিক সংখ্যা যেটার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে পূর্ণাংশ এবং একটা হচ্ছে ভগ্নাংশ। ধরলাম আমি একটা সংখ্যা লিখলাম 12.36। আচ্ছা, এই যে মাঝখানে যে পয়েন্ট আমরা ইউজ করেছি, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। অর্থাৎ আমি যদি ক্লিয়ারলি ভাবে বোঝাতে চাই, একটা দশমিক সংখ্যার বামের যে অংশ এটাকে বলা হয় পূর্ণাংশ, আর ডানের যে অংশ এটাকে বলা হয় ভগ্নাংশ, এবং এদের মাঝখানে যে পয়েন্ট বা বিন্দু এটাকে আমরা বলবো হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। ওকে, তো এখানে আর একটা জিনিস দেখার আছে, এই পূর্ণাংশ সংখ্যার প্রথম যে সর্ববামের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে এমএসবি বা এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ এটাকে কিন্তু এভাবেও লেখা যায় এম এস বি। হ্যাঁ, আর পয়েন্টের সর্বডানের যে সংখ্যা এটাকে বলা হয় এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অথবা এলএসবি, এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তো এটা আমাদের কাজে লাগবে যখন আমরা সংখ্যার রূপান্তর করব, তখন কিন্তু আমাদের এই এমএসবি এবং এলএসবি এই বিষয়টা মাথায় রেখেই অঙ্ক করতে হবে। ঠিক আছে,
তো এরপরে আমরা আসি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে বোঝায়, সহজ ভাষায় যদি আমরা বলি, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে সেই সংখ্যাটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তো এটাকে যদি আমি আরো সহজ করে বোঝাতে চাই, যেমন দেখো, দশমিক সংখ্যা পদ্ধতির রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 0 থেকে কত 9 পর্যন্ত, তাই না? তো 0 থেকে 9 পর্যন্ত টোটাল অঙ্ক আছে কত? 10টা। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হবে হচ্ছে 10। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এখানে টোটাল অঙ্ক আছে কয়টা? একটা, দুইটা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2। ঠিক সেম অক্টালের ক্ষেত্রে, অক্টালের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 থেকে 7 পর্যন্ত টোটাল অঙ্ক আছে 8টা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হবে হচ্ছে 8। হেক্সাডেসিমালে 0 থেকে 15 পর্যন্ত টোটাল অঙ্ক আছে 16টা। তাহলে টোটালের বেজ হচ্ছে 16। ওকে, তাহলে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা ডিজিট থাকবে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে তত। ক্লিয়ার? ওকে, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের টপিকটাতে চলে যাব, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো মূলত সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় প্রধানত, একটা নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না, বেজ বা ভিত্তি থাকে না, সহজ ভাষায় যদি বলি তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। তোমরা রোমান সংখ্যার নাম নিশ্চয়ই শুনেছ। তো প্রাচীন মিশরে কিন্তু এই সংখ্যাটা বেশি ব্যবহার করা হতো। তো তখন এই ধরনের যে সংখ্যাগুলো আছে, যেগুলা আসলে তাদের কোনো বেজ বা ভিত্তি নাই, তারা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা অক্ষর বা প্রতীকের সাহায্যে কিন্তু বিভিন্ন সংখ্যার মান মনে রাখতো। হ্যাঁ, তো এই জন্যে এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন হায়ারোগ্লিফিক্স, মিশরীয় সংখ্যা, রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা, এগুলাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এবার আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? সহজ ভাষা, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি থাকে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন বাইনারি, যেমন হচ্ছে কি বাইনারি, অক্টাল, ডেসিমাল বা দশমিক, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই চ্যাপ্টারে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। আমরা এটা সম্পর্কে একটু পরিচিত হই এবং নেক্সট ক্লাসে আমরা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো বাইনারি বা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2। কেন 2? একটু আগে আমরা বললাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক থাকে, একটা 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 2। এমন উদাহরণ যদি আমি দেই, যেমন 1001। হ্যাঁ, এখানে কিন্তু 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই, অতএব বাইনারি, এটি একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, এরপরে আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, যেখানে অঙ্ক থাকবে 0 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, এবং এটার যদি এক্সাম্পল যদি আমি বলি, যেমন 5, 7। দেখো এখানে কিন্তু কোনো সংখ্যায় এই যে 7 কিন্তু এটার সর্বোচ্চ মান হতে পারবে, এর বেশি কিন্তু হতে পারবে না। যেমন 5, তাহলে এটা একটা অক্টাল সংখ্যা। 7 এটা একটা অক্টাল সংখ্যা। সো 5, 7কে আমরা একটা অক্টাল সংখ্যা বলতে পারি। এরপরে আছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে টোটাল এখানে অঙ্ক থাকে 10টা, তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। এক্সাম্পল যদি বলি তাহলে 5, 4, এখানে বেজটা হবে হচ্ছে 10। এরপরে আসে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে একটু আলাদা। কেমন? যেমন দশমিকে আমরা আমাদের রেঞ্জ ছিল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমালের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। এখানে একটু বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যখনই এটি 9 অর্থাৎ দশমিককে ক্রস করে যাবে, তখনই 10 প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এ, 11-র জন্য বি, সির জন্য হচ্ছে 12, ডির জন্য হচ্ছে 13, ইর জন্য হচ্ছে 14 এবং এফ এর মান হবে হচ্ছে 15। ওকে, তো কোনো সংখ্যা পদ্ধতি যদি এ, বি, সি দিয়ে প্রকাশ করা থাকে তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারি এটা হবে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। শুধু এমন না, 16 বসায় দেই, আমি এখানে লিখি
166, তো এটার বেজ আমি বসা দিলাম হচ্ছে 16। তাহলে এটাও কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা হবে। শুধুমাত্র যে এবিসি থাকলেই হেক্সাডেসিমাল সংখ্যা, বিষয়টা এমন না। আমরা বেজ দেখে আসলে চিনব যে বেজটা আসলে কি আছে। বেজ যেটা থাকবে সেটা হবে সেই সংখ্যা পদ্ধতি। ওকে, তো আজকে এই বেসিক পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো সম্পর্কে আলোচনা করব।